আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এগুলো কেমন কথা? আশেপাশে সবাই দেখছে। দেখছে তো সবাই। আপনি আইফেল টাওয়ার আর আমি লিলিপুট। রাস্তায় নামুন বলছি, নয়তো আমি উল্টো ঘুরবো এখন, তারপর সোজা হেঁটে বাসায় চলে যাব। এ মুহূর্তে গা কাঁপিয়ে হাসতে ইচ্ছে করছে আদ্রর, কিন্তু তা যে তার সাথে মানানসই নয়, তাই বোধহয় হাসল না। বাধ্য স্বামীর ন্যায় নেমে দাঁড়ালো রাস্তায়। তুলি ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে আদ্রর দিকে হাত এগিয়ে দিয়ে লজ্জালু হেসে বলল, এবার ধরুন। বলা মাত্র ধরলো আদ্র। তুলি আদ্রর দিকে তাকাতেই নিজেকে একদম আদ্রর বরাবর আবিষ্কার করলো। পার্থক্য এতটুকু, সে এখন উঁচুতে এবং আদ্র রাস্তাতে। আজ আবারও হাঁটছে দুজন। গন্তব্য কোথায় জানা নেই তুলির, তবে আদ্র যখন বলল দুজন আজ অনেকখানি হাঁটবে, তুলি নাকচ করেনি, করবেই বা কেন। ঠিক কবে পাশাপাশি হেঁটেছে দুজনে মনে পড়ছে না। তুলি মনে মনে বলল, হাঁটিনি কখনো এতটা কাছাকাছি হয়ে, ভীরু ভীরু হয়ে পালিয়ে বেরিয়েছি সব সময়। বাড়ি থেকে খানিক দূরে চলে এসেছে দুজন। রাস্তা জনমানবহীন, মাঝে মাঝে এক দুজন লোক আসছে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। আজ কি এই রাস্তায় মানুষের অভাব পড়ল নাকি? নানাবিধ কল্পনায় যখন মগ্ন তুলি, তখনই আদ্র গাল ছুঁয়ে দিল অতি সন্তর্পণে। সর্বাঙ্গে কম্পন ধরে গেল তুলির। আদ্র ফের ছুঁয়ে দিল। সেকেন্ড বাদে ওষ্ঠা সরিয়ে এনে বলল, আমি ছুঁয়েছি, দেখেছিও আমি, তবু লজ্জা আমার চিরসঙ্গী বুঝি। নিরুত্তর থাকলো তুলি। আদ্র হাত টেনে কাছে নিয়ে এলো, কোমর আঁকড়ে ধরে শূন্যে তুলে এনে নামালো রাস্তাতে। এক হাতে বাহু জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল, লঘু স্বরে বলল, আমার ভালোবাসার অস্তিত্ব তোমার গর্ভে, অথচ আমার থেকেই দূরে থাকা। আমি মানছি না, কখনো মানব না। মানতে হবে এমন সিচুয়েশন জীবনে আসতে দিব না। তুলি বিস্ময়কর দৃষ্টিতে তাকালো আদ্রর হাস্যোজ্জ্বল মুখের দিকে। আদ্রর দু চোখে ভাসছে তার শ্যামবর্ণা চেহারাটা। রাস্তায় আদ্রর অদ্ভুত অদ্ভুত বাক্য তুলির অন্তঃস্থল কাঁপিয়ে তুলছে। মুখে কিছু বলবে তার পূর্বে একটা গাড়ি এসে থামলো কাঁচ ঘেঁষে। গাড়িটা চেনা চেনা মনে হলো। জানালার কাঁচ খুলে গেল আস্তে আস্তে। চোখে ভাসলো চেনা প্রিয় মুখের মানুষগুলোকে। পায়েল বসে আছে ব্যাক সিটে, সামনে অন্তু নিবিড়। গাড়ি দরজা মেলে পায়েল বেরিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। তুলি হতভম্ব হয়ে গেল, পরক্ষণেই ঠোঁট দুটো প্রসারিত করে বলল, তোমরা এইখানে আপু? তোমার ডাক্তার সাহেবই আসতে বলল, সাথে কিন্তু মিষ্টিও এনেছি। কনগ্রাচুলেশনস। তুলি নতমস্তকে মিহির স্বরে বলে উঠল, ধন্যবাদ। পায়েল তুলিকে নিয়ে গাড়িতে বসে পড়ল। আদ্রও বসলো তুলির পাশে। অন্তু দাঁত কেলিয়ে বলল, 5 কেজি মিষ্টি ওদের খাওয়াবি তুই শিওর? ইয়া, মিষ্টির সাথে আরো অনেক কিছু খাওয়াবো। পারফেক্ট সময় হয়ে গেছে, এবার চলো। তুলি একরাশ বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? আদ্র গম্ভীর কণ্ঠে। তুলি চুপ মেরে গেল। ঘন্টা দুয়েক অতিবাহিত হতেই দেখলো গাড়ি একটা বাড়ির গেট দিয়ে ঢুকছে। বাড়িটা তুলির জন্য সম্পূর্ণ অচেনা। আদ্রকে উপেক্ষা করে চারদিকে ব্যস্ত চোখ বুলালো। বিয়ে বাড়ির মতো সাজানো সমস্ত বাড়িটা। ওরা কি কোনো বিয়ের দাওয়াতে এসেছে? তাই বলে কি মিষ্টি নিয়ে এলো? সকাল সকাল হতেই আদ্র রেডি করিয়ে রেখেছিল। তুলির ছোট্ট মস্তিষ্কে কিছুই ঢুকছে না। আদ্রর পিছু পিছু হেঁটে সবার সাথে বাড়িতে ঢুকলো। উদ্ভট লাগছে ভীষণ। তবে বধূ বেশে ইতিকে দেখে মাথা ঘুরে গেল। চোখে ভুল ভেবে ভালো করে তাকালো। একই রকম দেখলো সবকিছু। ইতির পাশে বর বেশে অভিককে দেখে আরেক দফা হতবিহ্বল হয়ে পড়ল তুলি। ইতির সাথে অভিকের বিয়ে? বাড়িটা ইতিদের নাকি অভিকদের? ওদের হলেও আদ্র সহ সকলে এখানে কেন এলো? তুলি চমকপ্রদ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। আজ বুঝি চরমভাবে চমকে যাওয়ার দিন। ইতি, অভিক কিংকর্তব্য বিমূঢ়। আদ্রদের উপস্থিতি যেন ওদের জন্য একেবারেই কাম্য ছিল না। আর তাও যদি হয় কবুল বলার ঠিক আগ মুহূর্তে, তবে তা খুবই ভয়ঙ্কর কিছুর বার্তা দেয়। আদ্র হাতের মিষ্টিগুলো সামনে টেবিলে রেখে দিল। কিরে, বিয়ে বসে যাচ্ছি শুট করে, তাও আমার সংসার ভাঙার চেষ্টায় সফল না হয়ে?
ইতি ফাঁকা ঢোক গিলল, গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। আদ্রর আগমন যে তার জন্য সুফল নয় তা দিব্যি বুঝতে পারে। পাশে থাকা অভিকের দিকে তাকালো ভয়ার্ত চোখে। অভিকের পরিবার, ইতির পরিবার এবং নিকট কয়েকজন আত্মীয় স্বজন বিয়েতে উপস্থিত। সকলে ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে ওদের দিকে, যেন কোনো ড্রামা চলছে এখানে। ড্রামার থেকে কমও তো নয়। একটা চেয়ার টেনে আনলো আদ্র, তুলির দিকে তাকিয়ে দেখলো তুলির হাত পা কাঁপছে। হাতটা ধরে বসিয়ে দিল চেয়ারে। তুলি সহ সকলে হতবাক, ইতস্তত কণ্ঠে বলল, আমি দাঁড়িয়েই ঠিক আছি ডক্টর সাহেব। একদম ঠিক নেই দাঁড়িয়ে তুমি। কিন্তু আর একটা কথা যদি বলেছ তাহলে মুখ সেলাই করে দিব। এটা আমার জন্য খুব একটা কষ্টকর নয়। তুলি চুপচাপ বসে রইল, কারণ আদ্রর দ্বারা মুখ সেলাই করা একদমই কঠিন হবে না, একদমই না। হৃদয় পাষাণ বলেই তো অন্যের হৃৎপিণ্ডের চিকিৎসা করার ক্ষমতা রাখে। তুলি হলে তো মিনিটে মিনিটে বেহুশ হতো। অন্যের হার্ট সার্জারি করবে এমন সাহস নেই। পায়েল মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি হাতে তুলে নিল। ইতির মুখের সামনে ধরে দুঠোঁট প্রসারিত করে বলে উঠল, মিষ্টি খা তোর হেরে যাওয়ার খুশিতে, বিয়ের খুশিতে এবং আদ্রর বাচ্চার আন্টি হওয়ার আনন্দে। ইথির মুখের আদল পরিবর্তন হয়ে গেছে। ক্রুব্ধ চোখে চাইল পায়েলের দিক, হাসলো পায়েল, বিস্তর হাসি। জোর করে ইতির মুখে মিষ্টিটা পুড়ে দিয়ে টিস্যু নিয়ে হাত মুছল। কাট কাট স্বরে বলল, আমার সাথে ধানি লঙ্কা হবার চেষ্টা করাও বৃথা। চোখ দুটো নিচে রাখ, এখনো অনেক কিছু বাকি, তখন না হয় তেতে উঠিস, চরিত্রহীনা মেয়ে। অভিক ফোড়ন কেটে ঝাঁঝালো কণ্ঠে বলে, হাউ ডেয়ার ইউ পায়েল, তুলি বড্ড বার বেড়েছো। ইতিকে চরিত্রহীনা বলছো তার বাড়িতেই এসে, বেয়াদব মেয়ে। চরিত্রহীন ব্যক্তি চরিত্রহীনার পক্ষ নিচ্ছে, বাহ, ব্যাপার ইন্টারেস্টিং তো। দুজন দু বিছানায় অন্যদের নিয়ে মেতে আছে, অথচ মন থেকে দুজন একই ছাদের নিচে বসবাস করে। কথাটা বলে সবগুলো দাঁত প্রদর্শন করে হাসলো অন্তু। পায়েলের হাতটা ধরে নিজের সাথে মিশিয়ে নিল। রাগে আক্রোশে ফেটে পড়ছে অভিক, উচ্চানো স্বরে চিল্লিয়ে উঠল, গেট আউট ফ্রম হিয়ার। রিল্যাক্স, এত জোরে চিল্লানো স্বাস্থ্যের জন্য একেবারে ভালো নয়। আদ্রর লঘু স্বরে অভিক দমে গেল। সহজ সরল সাদামাটা কণ্ঠে জিজ্ঞেস করে, কি চাই? কিছু না, আপাতত কবুল বলে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তারপর না হয় বাকিটা শুরু করা যাবে। অভিকের বাবা এতক্ষণ অবধি শান্ত থাকলেও আর থাকতে পারল না, গলা উঠিয়ে বললেন, বিয়ে অ্যাটেন্ড করতে এলাম বিনা নিমন্ত্রণে। জবাবে নিরলস ভঙ্গিতে বাক্যটা আওড়ালো আদ্র। অভিকের বাবা থম মেরে গেলেন এমন অভিব্যক্তিতে। পায়েলের সাথে অভিকের বিয়ে দেন যেদিন ভেঙে গেল, সেদিনই বুঝতে পারলেন তিনি আদ্র ঠিক কেমন ধাঁচের ছেলে। কে চায় নিজের পায়ে নিজে কুড়াল মারতে? তাই তো তিনি নিরুত্তর থাকলেন। কাজী সাহেবকে তাগিদ দিলেন বিয়ে পড়ানোর। তুলি ক্যাবলাকান্তের ন্যায় তাকিয়ে। আদ্র, পায়েল, অন্তু নিবিড়ের উদ্দেশ্য একটু একটু করে আঁচ করতে পারছে। এই একটু বুঝতে যেন মাথার ঘাম পায়ে ঝরে পড়ছে। কি ভয়ঙ্কর এরা! তবে তুলির নরম আবেগী মনে ইতির জন্য আজ এক ফোঁটাও দয়া আসছে না। মনের আয়নায় দৃশ্যমান হচ্ছে ডায়েরিতে লিখিত আদ্রর কথাগুলো বাস্তব রূপে। ইতির সেদিনের মিথ্যে বলে আদ্র ও তার সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা। এছাড়া অভিক, তুলির দ্বারা যদি সম্ভব হতো অভিককে নিজ হাতে ভয়ঙ্কর মৃত্যু দিত, কিন্তু কাউকে আঘাত করার মতো মন মানসিকতা নেই তার। ভীত সন্ত্রস্ত হয়ে ইতি কবুল বলল, আর চোখে বারংবার অবলোকন করতে লাগলো পায়েল, আদ্র, সকলকে। বিয়ে সমাপ্ত হতেই আদ্র হাততালি দিল, সাথে সকলে। আদ্রের এরকম উদ্ভট বিহেভিয়ার তুলির মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার এখানে উপস্থিত থাকতেও খুব একটা স্বস্তি পাচ্ছে না। কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস। জঘন্য দুটো পার্সন সামনে স্থির থাকলে কারই বা স্বস্তির দেখা মিলবে। আদ্র ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস বিমোচন করে দিল। তুলির হাত টেনে দাঁড় করালো চেয়ার হাতে। নিজেকে পাগল পাগল লাগছে তুলির। একবার নিচে বসালো, আবার নিজেই টেনে উঠালো। আদ্র আবার পাগল হয়ে যায়নি তো অতিশয় রাগের দাপটে? যাও, অভিক সাহেব ও ইতিকে বিয়ের গিফট দিয়ে আসো তোলা। এবার বোধহয় তুলে জ্ঞান হারিয়েই বসবে। এই যে আদ্রের এত দুর্বোধ্য হাসি, ভাবলেশহীন, নির্বিকার, নির্লিপ্ত মুখভঙ্গি, তা ঝড়ের অব্যাহতি
পূর্বের আকাশের স্থির ভাব মাত্র। কোনো সময় প্রকাণ্ডভাবে ধরণীতে এসে লণ্ডভণ্ড করে দিবে তা বোঝার ক্ষমতা কারো নেই। আমতো আমতো করে প্রশ্ন করলো, গিফট? চলো ওদের গিফট দিবে। কিন্তু আমরা তো গিফট আনিনি। তুলিকে এনে ইতির সম্মুখে দাঁড় করালো আদ্র। ঘাড় কাত করে পাশ ফিরে আদ্রর দিকে তাকালো তুলি, করুণ চাহনি নিক্ষেপ করলো। আদ্র মুচকি হেসে বলে উঠল, ইতির গালে থাপ্পড় মারো। আশা করি এর থেকে বড় গিফট তুমি দিতে পারবে না, এবং এটাই ইতির জন্য যোগ্য উপহার। তুলি রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকায় আদ্রর কথার প্রেক্ষিতে, অথচ আদ্র শান্ত ও ঠোঁটে লেগে আছে ক্ষীণ হাসি। বিয়ে বাড়িতে উপস্থিত সকলে নিস্তব্ধ হতবুদ্ধি এমন কথায় আদ্র ফের বলতেই তুলি নিজের চিকুন দুর্বল হাতের দিকে এক পলক চাইল, মাথা তুলে আনত স্বরে না বলল। সাথে সাথেই শুনতে পেল আদ্রর চাপা গম্ভীর স্বর, ইতির গালে তোমার হাতের থাপ্পড় না পড়লে তোমার কানে গালে আমার হাতের স্পর্শ পড়বে, খুব কঠিন স্পর্শ। তুলি ঠোক গিলল। ইতি কিছু বুঝে ওঠার আগে শরীরের সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় মেরে বসলো গালে। এক একটা মানুষের চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার অভিপ্রায়। তুলির কি হলো জানে না, তবে অভ্যন্তর হতে একটা চাপার রাগ জাগ্রত হয়ে গেল। আদ্রর বলার অপেক্ষা না করে পুনরায় কষিয়ে একটা থাপ্পড় মারলো ইতিকে। তুখোর দৃষ্টিতে তাকালো, রাগান্বিত কণ্ঠে আওড়ালো, আপনি জঘন্য! আমার খালামণিকে অপদস্থ করার চেষ্টা চালিয়েছেন আপনি। ডক্টর সাহেবের দিকে কুনজরে তাকিয়েছেন, আমার সংসার ভাঙার জন্য মিথ্যে বানোয়াট কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, একটা মেয়ের সম্মান যা একদমই ঠুনকো নয় তা আপনি বিলিয়ে দিয়েছেন অনায়াসে। তুলির রণচণ্ডী রূপ দেখে বিস্মিত পায়েল ইতি সকলে। তবে আদ্র শান্তি পাচ্ছে। জীবনে মানুষকে একদম বোকা হতে নেই। সরল সোজা মন সবার হৃদয় ছুঁয়ে দিতে পারে না। কেউ কেউ বোকামির সুযোগ নেয়, হাসিল করে নেয় স্বয়ং উদ্দেশ্য। অভিকের মেজাজ গরম হয়ে গেল। হাত উঠিয়ে তুলির গালে মারতে যাবে তার আগেই নিজের বুকে তুলিকে চেপে ধরল আদ্র। তীক্ষ্ণ রসপূর্ণ চাউনি ফেলল। চোখ দুটো হতে এই বুঝি ঝরে পড়বে এক ফোঁটা লাল তরল রক্ত। খুন করে ফেলবো। আমার প্রাণে যে আঘাত করবে তাকে কষ্ট করে পৃথিবীতে বাঁচতে দিব না আমি, তাই ভুলেও ছোঁয়ার চেষ্টা করবি না। আমার ভালোবাসা, আমার তুলা, তোর মতো জানোয়ার থেকে বছরের পর বছর আড়ালে ওকে প্রোটেক্ট করে আসছি, আর তুই সামনেই ছুঁয়ে দিবি। বায়ন্ত হাতে চাপ পড়তেই অভিকের পুরো মুখ বিষিয়ে এলো। ব্যথায় কুকড়ে উঠল। কণ্ঠনালী হতে বেরিয়ে এলো অসহ্য ব্যথা মিশ্রিত চিৎকার। কেউই আদ্রর ক্রোধের কাছে এগিয়ে এসে অভিককে সাহায্য করার সাহস করে উঠতে পারল না। ইতি জমে গেল ভয়ে, পিছিয়ে গেল কয়েক পা। কি ভেবেছিলি দুজন মিস তামান্নাকে সুইসাইড করার জন্য ফোর্স করে বেঁচে যাবি? মেয়েটা এতটা ভীত ছিল না যে হার মেনে যাবে, কিন্তু তোরা ওকে সুইসাইড করতে বাধ্য করেছিস। ইন্টিমেট হবার ভিডিও ভাইরাল করার হুমকি দিয়েছিস। দুজন তো একে অপরের সাথে ফিজিক্যাল রিলেশনে আবদ্ধ ছিলি, তাহলে খুব কি দরকার ছিল অন্যের সাথে খারাপ করার? তোদের মতো মানুষ আমি আমার লাইফে একদমই দেখিনি। এতই যখন দেহ চাহিদা, পতিতাপল্লীতে বিজনেস করলেও পারতি। আদ্র অভিককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। সবাই এক নজরে চেয়ে আছে। অভিক, ইতের বাবা মা নিস্তব্ধ। ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এ বিষয়ে অবগত ছিলেন না পূর্বে। পায়েলকে বিয়ে করার প্ল্যানটা ইতির ছিল। তোরা দুজন মিলে চেয়েছিলি সেদিন জন্মদিনে ইতিকে সম্মুখে থাপ্পড় মারার কারণে পায়েলকে বিয়ে করে প্রতিশোধ নেওয়ার। পতিতার সমতুল্য এই মেয়ের তো ভাগ্য ভালো, আমি ওকে জ্যান্ত সমাহিত করিনি। মেয়ে বলেই বেঁচে গেল। মেয়েদের গায়ে হাত তোলা আমার স্বভাবে নেই। খুব বেশি রাগের চোটে ওই দিন থাপ্পড় মেরে ফেলেছি। তোরা মনে করেছিলি সব তোদের পরিকল্পনা মতো হবে, বাট লেট মি টেল ইউ, তোর অতীত বর্তমান সব আমার জানা। যেদিন ইতি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল সেদিন আমি সব খোঁজখবর নেই, জানতে পারি প্রায়ই তোর বেড পার্টনার হয় ইতি। ভাবলি কি করে কোনো খোঁজখবর না নিয়েই জীবনের প্রিয় বান্ধবীকে তোর মতো জানোয়ারের কাছে তুলে দিব? তোরা মানুষ রূপী অমানুষ, কেবল দেহ সুখটাই খুঁজে গেলি। পায়েলের বিয়ে অবধি শুধুমাত্র প্রমাণ জোগাড়ের জন্য নীরব ছিলাম। আমি তোদের শাস্তি দিব না, দিবেন আল্লাহ।
কিন্তু প্রত্যেকটা মানুষের, তোদের বাবা মার জানা উচিত ছিল বিলাসিতায় কতটা বকে গিয়েছিস তোরা, কতটা নিকৃষ্ট তাদের সন্তান। সবসময় সত্য গোপন রেখে অন্যকে শান্তি দেওয়ার জন্য পাপ বাড়তে দিতে নেই। বাগানের সৌন্দর্য নষ্ট করে এমন আগাছাকে উপড়ে ফেলে দেওয়াই শ্রেয়। ইতির বাবা পড়ে যেতে নিলে পেছন থেকে সামলে নেয় নিবিড়। সোফায় বসিয়ে দিয়ে পানি এগিয়ে দেন, গ্লাসটা ফিরিয়ে দিলেন। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। বড় ভাইয়ের ছেলে ও নিজের মেয়ে এতটা কলুষিত তিনি জানতেন না। ইতি গত রাতে জানালো সে অভিককে ভালোবাসে, অভিজ্ঞতাকে বিয়ে করতে চায়। আদ্র মোবাইল বের করে সব প্রমাণ ইতির বাবার হাতে ধরিয়ে দিল। তামান্নার সাথে সেদিন দেখা করার ভিডিওটা, এছাড়া ভার্সিটির বিভিন্ন মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে ফিজিক্যালি অ্যাটাচ হওয়ার চেষ্টা। ইতির বাবা মেয়ের দিকে একবার তাকালেন, পুলিশকে ফোন করে খুলে বললেন কিভাবে অভিক মেয়েদের সাথে প্রতারণা করত এবং সুইসাইড করতে বাধ্য করত। নিজের মেয়ের দোষটাও ঢাকলেন না ভদ্রলোক, তবে একটাই রিকোয়েস্ট করলেন যদি সম্ভব হয় ইতিকে যেন বিষ খাইয়ে মেরে ফেলা হয়। পায়েল নিজের 780 টাকা দিয়ে কেনা জুতোটা হাতে তুলে নিল। ব্যথায় মেঝেতে কুকরানো অভিককে এলোপাথারি মারতে মারতে বলে উঠল, শালা, সামান্য হাতের ব্যথা সহ্য হয় না, আবার প্রতিশোধ নিতে চাস? দেখা প্রতিশোধ নেই, জেলে যেতে হবে না, জুতো পেটক করে রক্তাক্ত করবো তোকে। আমার বোনকে মারার জন্য হাতও তুলিস? তোর গালে মারবো আমি জুতা দিয়ে। মারতে মারতে অভিকের গালের অবস্থা খারাপ, ছিলে গিয়ে রক্ত বেরোচ্ছে। অন্তু কোমর জড়িয়ে টেনে আনলো, ফিসফিস করে বলল, ছেড়ে দে যান, ও তো তোর মাথা খাওয়ার যোগ্য না, তবু কেন মারছিস? ওকে মেরে তোর হাতটা নষ্ট করিস না প্লিজ। তুলির খারাপ লাগছে ইতির বাবার দিকে তাকিয়ে। এ মুহূর্তে একজন অসহায় বাবা দেখতে পাচ্ছে সে। কোথায় ইতি আর কোথায় তার বাবা, এ যেন আকাশ পাতাল পার্থক্য। উনি হয়তো অনুশোচনায় ভুগছেন, ভালো করে মানুষ করতে পারেননি মেয়েকে। আজ এই মুহূর্ত থেকে প্রত্যেকটা মানুষ আঙুল তুলবে, কিন্তু সবাই কি জানে প্রত্যেকটা বাবা মাই সন্তানকে সঠিক পথে মানুষ করার চেষ্টা করে। বড় হয়ে কেউ কেউ বিগড়ে যায়, বাবা মা তো কখনো বলে না বিগড়ে যাও তোমরা। ইতি নিজের জন্য ভাবেনি, শয়তানের প্ররোচনায় পড়ে খুইয়ে বসেছে জীবনের সব। মোহ, চাওয়া নিষিদ্ধ জিনিসের প্রতি বাড়বেই, তবে নিজের বিবেকে বুঝে নিতে হবে কোনটা ভুল কোনটা সঠিক। আজ আদ্র সবটুকু খোলাসা না করলে হয়তো ওদের পাপ বেড়েই যেত, কমতো না বইকি। হাতে দুটো চিরকুট ও মনে দুপুর হতে জমে থাকা ভাবনা নিয়ে তুলি বেলকনিতে পাতানো কাউচে বসে আছে। পা দুটো গুটিয়ে রেখে হলদে দীপ্ততায় নির্নিমেষ চেয়ে আছে মেঝেতে। অন্তঃস্থল কাঁপছে, মনে জাগছে প্রশ্ন, মস্তিষ্কে বিচরণ করে বেড়াচ্ছে আদ্রর উচ্চারিত বাক্যটা।